প্রিয় বিদ্যার্থীবৃন্দুরা সবাইকে নমস্কার ও জয়গীতা সম্ভাষণ জানিয়ে শুরু করতেছি শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের ধারাবাহিক ক্লাসটি। আজকের ক্লাসে প্রথম অধ্যায়ের 7 নম্বর শ্লোকটি নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে এই শ্লোকটি একবার উচ্চারণ করে নিই আমরা। अस्माकं तु विशिष्टा ये तान्निबोध द्विजोत्तम नायका मम सन्न्यासीय जनार्थम तान ब्रवीमीते। উক্ত শ্লোকটি সংস্কৃততে উচ্চারণের ক্ষেত্রে আমরা যে যে সূত্রসমূহগুলো প্রয়োগ করব, তো আমি এখানে বরাবরের মতো সেগুলো লিখে দিয়েছি। যদি কোনো বর্ণে ব ফলা থাকে তাহলে আমরা উ এর মতো উচ্চারণ করব, অথবা আমরা ওয়া এর মতো চাইলে আসলে উচ্চারণ করতে পারি। তো এরপর অনস্বর থাকলে আমরা জানি শব্দের মাঝে থাকলে তার উচ্চারণ নয়ের মতো উচ্চারণ করতে হয়, অথবা শব্দের শেষে থাকলে ময়ের মতো উচ্চারিত করতে হবে। জ ফলা থাকলে ইও এর মতো উচ্চারণ করতে হবে, এবং ইও থাকলে দন্তন্য। একইভাবে যদি কোনো বর্ণের উপরে রেপ থাকে তাহলে তার উচ্চারণ রেপের পরিবর্তে বয়বিন্দু র আমরা উচ্চারিত করব। তো উক্ত শ্লোকটি আমি এখানে পদচ্ছেদ করে নিয়েছি। তো পদচ্ছেদের সময় আমাদের মনে রাখতে হবে যে একটি শব্দকে আমরা এমনভাবে আসলে ভেঙে নিব যেন ভাঙার পর যে শব্দগুলো আমরা পাবো সেই শব্দগুলো যেন অবশ্যই প্রত্যেকটির অর্থ থাকে, এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। তো প্রথম শব্দটি ঠিক রেখেছি, শুধুমাত্র অনস্বর শব্দের শেষে যেহেতু আছে তাই আমরা ম উচ্চারণ করেছি। তু ঠিক থাকলো, বিশিষ্টা একইভাবে ঠিক থাকলো, যে ঠিক থাকলো, এবং তান্নিবধ এই শব্দটি যা আছে এখানে দেখো যে একটি যুক্ত বর্ণ আছে। তো আমরা জানি যে যদি কোনো শব্দের যুক্ত বর্ণ থাকে তাহলে সেটি বিভাজন করে উচ্চারণ করতে হবে। তো এখানে নয় ন যেহেতু আছে, তো আমরা এটাকে যদি বিভাজন করি তাহলে নয় ন অর্থাৎ ন হসন্ত যোগ আমরা ন পেয়ে যাচ্ছি। এবং ওই যুক্ত বর্ণে যদি কোনো কার থাকে তাহলে মাথায় রাখতে হবে যুক্ত বর্ণ বিভাজনের পরবর্তী যে বর্ণটি সেই বর্ণটিতে কিন্তু আমাদের কারটি ব্যবহার করতে হবে। তো পরবর্তী বর্ণ হচ্ছে এই দন্ত ন, তার মানে অর্থাৎ এই দন্ত নয় এখানে আসলে আমাদের কারটি চলে আসতেছে। তো সেই শর্ত অনুযায়ী আমি এখানে দেখো তয় আকার ঠিক রেখেছি, তারপর নয় নকে বিশ্লেষণ করলে আমরা ন হসন্ত যোগ নিয়ে পেয়ে যাচ্ছি, সেটি লিখেছি। বাকি অংশ যে বয় ওকার একার ঠিক থাকলো, ধ ঠিক থাকলো। এরপর পরবর্তী শব্দ দ্বিজোত্তম, সেটি লিখে দিয়েছি। একইভাবে পরবর্তীতে আসলে কোথাও আর কোনো পরিবর্তন করতে হয়নি, পদচ্ছেদ করতে হয়নি। এরপর আমরা পদচ্ছেদের পর সরাসরি আসলে সূত্রগুলো কিভাবে প্রয়োগ করতে হয় সেগুলো সম্পর্কে এবার দেখাই দিচ্ছি। তো প্রথম যে শব্দটি अस्माकं পেয়ে যাচ্ছি, এটাকে আসলে স্বরেও ঠিক রাখলাম, এবং দেখো এখানে দন্ত শয় ম এটি একটি যুক্ত বর্ণ। তো এটাকে যদি আসলে আমরা ভেঙে নিই তাহলে কি পাচ্ছি, আমি দেখো সেই ব্যাখ্যাটিও আসলে সুবিধার্থে এখানে দিয়ে দিয়েছি। তো আমরা পেয়ে যাই কিন্তু দন্তস্ব হসন্ত যোগ ম, অর্থাৎ দেখো আমি দন্তস্ব হসন্ত যোগ ম এখানে দিয়েছি, তারপর আকার থাকলো সেটি দিয়েছি, ক ম ঠিক থাকলো। এরপর যেটি করব, আমরা জানি শব্দের মাঝে বা শব্দে যদি কোনো দন্তস্ব থাকে তাহলে তার উচ্চারণ ছয়ের মতো করতে হয়। তো এর ফলে আমি দেখো এটা বা দিয়ে লিখেছি, শুধু দন্তস্বর পরিবর্তে ছ, তাহলে পেয়ে যাচ্ছি আমরা अस्माकं। তো এরপর পরবর্তী শব্দ তু ঠিক থাকলো। এবার বিশিষ্টা যে শব্দটি আছে এখানে দেখো যে আমরা শুধুমাত্র মূর্ধন্য শ এটি একটি যুক্তবর্ণ দেখতে পাচ্ছি, এটাকে আমরা বিভাজন করলে পেয়ে যাচ্ছি মূর্ধন্য স হসন্ত যোগ ট। তো ফলে দেখো আমি সেটি লিখেছি এবং বিসর্গ ঠিক থাকলো। তো উচ্চারণের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যদি কোনো শব্দে তালিবের স থাকে তাহলে তার উচ্চারণ সর্বদাই আমরা দন্ত স এর মতো উচ্চারিত করব। তো এরপর যেহেতু আছে এটাকে আমরা আসলে ইয়ে লিখেছি। আসলে ইয়ে কিভাবে হয়, আমরা জানি অন্তস্থ জ সমান হচ্ছে ইও এর মতো উচ্চারণ করতে হয়। তো অন্তস্থ জ সমান যদি ইও হয় তাহলে আমি ইও এখানে লিখে দিলাম। এরপর দেখো অন্তস্থ জয় একার আছে, তো এই কারটি কি হবে, ঠিক পরবর্তী যে বর্ণ অর্থাৎ অন্তস্থ অ সেখানে কিন্তু চলে যাবে, ফলে দেখো ইয়ে চলে আসতেছে, অর্থাৎ জেকে আমরা শুদ্ধ উচ্চারণে সংস্কৃততে ইয়ে বলবো। এরপর তান ঠিক থাকলো, নিবধ এখানে ঠিক থাকলো। এই দ্বিজোত্তম এই শব্দটিকে দেখো আমি লিখে দিয়েছি উচ্চারণের জন্য দ্বিজোত্তম কিভাবে আসে সেটি এবার তোমাদের আমি ব্যাখ্যার মাধ্যমে দেখাই দিচ্ছি। দেখো যে আমরা জানি যদি কখনো কোনো শব্দে ফলা এবং কার থাকে তাহলে সর্বদাই প্রাধান্য পাবে ফলাটি, অর্থাৎ সর্বদাই আমরা ফলায়ের উচ্চারণ আগে করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দয় ব ফলা আছে, তো ফলে আরেকটি কার দেখতে পাচ্ছি আমরা ঋষিকার, তো এখানে প্রাধান্য পাচ্ছে কিন্তু ব ফলা। তো মনে করলাম এখানে আসলে কোনো কার নাই, তাহলে পেয়ে যাচ্ছি দেখো দ লিখলাম, তাহলে ব ফলার পরিবর্তে আমরা জানি যে উয়া এর মতো উচ্চারণ করতে হয়। দেখো আমি সেই শর্ত অনুযায়ী দেখো এখানে উয়া লিখে দিয়েছি। তো এরপর কার যেটি, এই কারটি সর্বদাই কি হবে, সর্বশেষ যে বর্ণ সে বর্ণে কিন্তু আসলে প্রয়োগ হবে। তো সর্বশেষ বর্ণ দেখো কে এখানে অন্তস্থ, ফলে দেখো অন্তস্থ অয়ের এখানে এই কারটি চলে আসে। তো আশা রেখে তোমরা বুঝতে পেরেছো। এরপর বর্গীয় জয় একার কার ঠিক থাকলো, এবং এখানে তয় একটি যুক্ত বর্ণ, এটাকে বিভাজন করলে আমরা পেয়ে যাচ্ছি ত হসন্ত
দেখো যে যোগ ত পেয়ে যাচ্ছি এবং ম ঠিক থাকলো। তো এরপর পুরো শব্দটি মিলে দেখো এই হ্রস্ব হচ্ছে এটি একটি স্বরবর্ণ। তো আমরা জানি যে শব্দের মাঝে কখনো স্বরবর্ণ নিজে উচ্চারিত হয় না, অর্থাৎ তার পরিবর্তে আমাদের আসলে কার উচ্চারণ করতে হয়। তো ফলে আমরা হ্রস্বতে রুসুকার পাই। এই রুসুকারটি কোথায় ব্যবহৃত হবে? ঠিক যা আছে তার পূর্ববর্তী যে বর্ণ অর্থাৎ দয়ে কিন্তু ব্যবহৃত হবে। ফলে দেখো আমি হ্রস্বতে রুসুকার ব্যবহার করেছি, এখানে দেখো লিখে দিয়েছি অবশ্য। তো ফলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি যে দুই যোত্তম। তো আশা রাখি বুঝতে পেরেছো। এরপর আমরা পরবর্তী শব্দ নায়কা, এটি ঠিক থাকবে, মম ঠিক থাকলো। এরপর দেখো যে যেটি আছে শূন্য স, এই শব্দটিকে আমি সংস্কৃত উচ্চারণে সন্ন্যাসীয় লিখেছি। কিভাবে আসলে শূন্য স থেকে সন্ন্যাসীয় আসলো সেটি এবার তোমাদের দেখাবো আমি। তো এখানে দেখো হচ্ছে দন্ত স সমান আমরা যেহেতু জানি স এর মতো উচ্চারণ করতে হয়, ফলে দেখো দন্ত স এর পরিবর্তে আমি স লিখেছি, দন্ত ন ঠিক থাকলো। এবং হচ্ছে জ ফলা সমান আমরা জানি ইয়, ফলে দেখো জ ফলার পরিবর্তে আমি ইয় লিখেছি। এবং আবার দন্ত স সমান আবার ছ, একইভাবে আবারও দেখো জ ফলা আছে, জ ফলা সমান ইয়। তো একইভাবে দেখো পুরো শব্দের মাঝে দুইটি কিন্তু স্বরবর্ণ চলে আসছে। তো এই স্বরবর্ণের পরিবর্তে আমরা আসলে কি জানি যে সর্বদাই কার উচ্চারণ করতে হয়। তো আমরা এটি দেখতে পাচ্ছি রস্বই, তার রস্বইতে আমরা জানি ঋষিকার। তো এই রস্বইতে ঋষিকারটি কোথায় ব্যবহার হবে? ঠিক পূর্ববর্তী যে বর্ণ দন্ত নয় ব্যবহার করতে হবে। তো আমি দেখো এই রস্যের পরিবর্তে দন্তের নয় এখানে আসলে ঋষিকার ব্যবহার করেছি। একইভাবে এই অন্তস্থ আয়ের সামনে দেখো যে এখানে সামনেও রস্বই আছে, এই রস্বইতে আমরা ঋষিকার পেয়ে যাচ্ছি, তাহলে এটা ব্যবহৃত হবে ছয়ের এখানে। তো ছয়ের দেখো সামনে আমি এখানে ব্যবহার করে দিয়েছি। তো ফলে দেখো সৈন্যস্বয় শব্দটির শুদ্ধ সংস্কৃত উচ্চারণ হচ্ছে সৈন্যসীয়। তো এরপর হচ্ছে দেখো তান ঠিক থাকলো। তো আরেকটি শব্দ আছে যেখানে আছে কি সংজ্ঞার্থম, এটিকে আসলে আমরা সংস্কৃত উচ্চারণ কি করব? সঞ্জনার্থম। তাহলে সঞ্জনার্থম কিভাবে আসে আমি এবার সেটি তোমাদের দেখাচ্ছি। দন্ত স সমান আমরা জানি ছ, সেটি দেখো লিখে দিয়েছি। তো শব্দের মাঝে এখানে দেখো অনস্বর আছে, আমরা জানি শব্দের মাঝে অনস্বর থাকলে তার উচ্চারণ দন্ত ন করতে হয়। তো ফলে দেখো অনস্বরের পরিবর্তে আমি দন্ত ন ব্যবহার করেছি। তো এবার এই যে একটি যুক্ত বর্ণ, এই যুক্ত বর্ণটিকে আমরা ভাঙলে আসলে কি পাই? তো এই যুক্ত বর্ণকে বিভাজন করলে আমরা জানি বর্গীয় জ হসন্ত যোগ হচ্ছে ইও চলে আসে। ফলে দেখো আমি ওই যুক্ত বর্ণ যেহেতু নিয়ম বিভাজন করে আসলে পড়তে হয়, ফলে আমি এই শব্দটিকে বিভাজন করে দেখো বর্গীয় জ হসন্ত ইও পেয়েছি। তারপর দেখো এখানে আকার ছিল, সে আকার দিয়েছি। তো এরপর দেখো শব্দের উপরে হচ্ছে দেখো বর্ণের উপরে রেপ আছে, রেপের পরিবর্তে আমরা জানি বয়বিন্দু র। তো ফলে দেখো এই রেপের জন্য আমরা বয়বিন্দু র নিয়েছি এবং হচ্ছে থ ঠিক থাকলো, ম ঠিক থাকলো। কিন্তু এখানে দেখো যে আমরা নিয়মে আরেকটু পড়েছি, যেটি আছে কি ইও সমান হচ্ছে যদি কোনো শব্দে ইও থাকে তাহলে তার উচ্চারণ আমাদের দন্ত ন করতে হয়। ফলে দেখো এই যে ইওটি থাকলো, এই ইওটির পরিবর্তে দেখো আমি এখানে দন্ত ন ব্যবহার করেছি। তো ফলে দেখো পুরো দেখো সংজ্ঞার্থম এই শব্দটির সংস্কৃত শুদ্ধ উচ্চারণ চলে আসতেছে আমাদের সান জানার্থম। তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো তান ঠিক থাকলো, তারপর ব্রবিমিতে পুরোটাই আসলে ঠিক থাকলো, এখানে আসলে আর কোনো পরিবর্তন নেই। তো আমি যে সুবিধার্থে আরেকবার সেটি পাঠ করে শোনাচ্ছি পুরোটাই। अस्माकं तु विशिष्टा ये तान् निबोध द्वियोजोत्तम नायका मम सन्न्यासीय জানার্থম তান ব্রবিমিতে। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করতেছি। যদি ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পেজটি ফলো দিয়ে রাখুন, ও যারা সংস্কৃত চর্চা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। জয় গীতা।